রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের সংকলন নিয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্পের খাতা। আজ আপনাদের জন্য অভ্রদীপ চট্টোপাধ্যায়ের লেখা গল্প বাইনোকুলার। আজকে গল্প পাঠে রয়েছে স্বরূপ এবং এশ। শুরু হচ্ছে আজকের গল্প বাইনোকুলার। খিদিরপুর ওয়াটগঞ্জের সেই বাড়িটা এখনো আছে। সাহেবী আমলের পুরনো ঢাঁচের দুতলা বাড়ি। ছাদটা বিলেতের গ্রামাঞ্চলের বাড়ির ছাদের মতো, লাল টালির আর ঢালু। আমি যখন বাড়িটা প্রথম দেখি তখনই ভাঙাচোরা, এখন আরো দশে পড়েছে। ঘুণ ধরা দরজা জানলাগুলো কবজা খুলে জ্বলছে। আমার বাড়ি ছিল ওই বাড়িটার ১০০ গজ তফাতে। খিদিরপুর টকে কাজ করতাম আমি, তাই ওই পাড়াতে বাসা ভাড়া নিয়েছিল। বাসা মানে দুতলার একখানা ঘর, এক ফালি রান্নার জায়গা আর কমন বাথরুম। একা মানুষের সংসার সামলাতো ওরে চাকরটা। এখন সে বাসা ছেড়ে দিয়েছি, তবু মাঝে মাঝে কাজে কর্মে ওই রাস্তা দিয়ে যেতে হয়। তাকিয়ে তাকিয়ে সাহিবি ঢাঁচের ভাঙা বাড়িটা দেখি, আর মনে পড়ে অনিতাকে। কেন মনে পড়ে সেই গল্পটাই বলি। তখন ডকের কাছে আমার নাইট ডিউটি পড়তো বেশি। রাত ৮টায় খেয়ে দিয়ে চলে যেতাম, ফিরতেও সকাল ৮টা। দুপুরবেলা ঘুমের চেষ্টা, কিন্তু চেষ্টাই হতো, ঘুম বিশেষ হতো না। আবার সন্ধ্যের পর ডকে ছুটা। দিন দশেক এক নাগারে নাইট ডিউটি করে রেহাই পেল। দিনের বেলায় ডিউটি পড়ল সকাল ৮টা থেকে রাত ৮টা। বাসায় ফিরে এত ক্লান্ত বোধ হতো যে বন্ধু বান্ধবের বাড়ি গিয়ে আড্ডা দেওয়ারও উৎসাহ থাকতো না। ট্রাম রাস্তার ধারে একটা সিনেমা ছিল, বাহাদুর কা খেল দেখানো হতো। ভিড় হতো খুব, কিন্তু তাও যেন আমাকে টানতো না। ওরে চাকরের রান্না ৪টি গরম ঝোল ভাত খেয়ে প্রথম রাতটা কুম্ভকর্ণের মতো ঘুম দিল। দ্বিতীয় দিন ডে ডিউটি সেরে খেয়ে দিয়ে ঘুমোবার চেষ্টা করলো, কিন্তু ঘুম হলো না। ১০টা রাতের ঘুমের উপোস যেন গতকাল এক রাতে পুষিয়ে গিয়েছে। কি করা যায়? রাত ১০টা বেজে গেছে। পাড়াটা নির্জন। গুন্ডা স্মাগলারদের কল্যাণে একটু কুখ্যাতিও আছে পাড়াটার। এত রাতে কোথাও আড্ডা দিতে বেরোন সমীচীন হবে না। বের করে ফেলুম তাস জোড়াটা। একা একা খানিক্ষণ পেশেন্স খেললে ঘুম আসবে নিশ্চয়ই, কিন্তু তাই বা কতক্ষণ ভালো লাগে। হঠাৎ মনে পড়ল দেরাজের মধ্যে রয়েছে একটা জিনিস, টানা মাল। দিন কতক আগে ডক থেকে সস্তায় কিনেছি। জিনিসটা কিছুই নয়, একটা বাইনোকুলার। দেরাজ থেকে বের করে ফেললাম সেটা। নাইবা দেখা গেল রাতের আকাশে দূরের গ্রহমণ্ডল। পাড়াটার আশেপাশে চেহারাটা দেখা যাক। জানলার ধারে চেয়ারটা টেনে নিয়ে চোখে লাগালাম বাইনোকুলার। প্রথমেই চোখে পড়ল সাহেবী ঢাঁচের সেই ভাঙা বাড়িটা। লাল টালির ঢালু ছাদের নিচের ঘরে আলো জ্বলছে। সেই ঘরে ঘুরে বেড়াচ্ছে একটি মেয়ে। চৌড়া পাড়, সাদা শাড়ি আঁট সাঁট করে পরা, কোমরে কাপড়ের একটা বেল্ট, মাথায় একটা সাদা রুমাল বাঁধা, নার্সের পোশাক। ও বাড়িটা হাসপাতাল নয় তো? কই, জানতে পারিনি তো এতকাল। আবার মনে হলো হয়তো বাড়ির কোনো রোগীর জন্যে নার্স আনা হয়েছে। মেয়েটার বয়স অল্প, দেহের গঠন ছিমছাম, মুখে একটা কমনীয়তা আছে। আমি ব্যাচেলের ছেলে, দেখতে আমার ভালোই লাগছিল। ক্রমে এই দেখাটা আমার নেশা হয়ে উঠল। বাইনোকুলারটা যেন পেয়ে বসলো আমাকে। খাওয়া দাওয়া সেরে রোজই রাত 10টার পর জানলার ধারে চেয়ার পেতে বসি আর দেখি। মেয়েটা কখনো ইঞ্জেকশনের সিরিঞ্জে ওষুধ ভরে, কখনো বা খাবারের ট্রে হাতে নিয়ে অন্য ঘরে যায়, কখনো বা ফিরে এসে আরশির সামনে দাঁড়িয়ে মুখে পাউডার দেয়, মাথার রুমালটা খুলে চুলগুলো গুছিয়ে দেয়। ফুরসত নেই মেয়েটার, চরকির মতো ঘুরছে, কিন্তু প্রজাপতির মতো ফুরফুরে রং ছিটিয়ে চলেছে সারাক্ষণ। মেয়েটিকে নিত্য দেখে আমার মনে হলো অমন প্রাণোচ্ছলা মেয়ে পুরুষের জীবনে দরকার। বলতে লজ্জা নেই, আমি বোধহয় নিজের অজান্তে তার প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু কাছে গিয়ে আলাপ করবার মতো স্মার্টনেস আমার ছিল না, আর সে সুযোগই বা কোথায়।
কিন্তু সুযোগ একদিন এসে গেল, হঠাৎ আশাতীতভাবে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল আইকনকেও অন করে দিন, যাতে নতুন গল্পগুলি আপনি মিস না করেন। তাহলে গল্পের পরবর্তী অংশ শুনতে থাকুন। ধন্যবাদ। সেদিনও নাইট ডিউটি ছিল। সন্ধ্যে থেকে মাথায় টিপটিপ শুরু হলো, গায়ে পায়ে ব্যথা। বর্ষাকাল, কে জানে ফ্লু হলো কিনা। ডিউটি থেকে ছুটি নিতে নিতেও 12টা বাজল। মেঘ করেছে আকাশে, জোরে পা চালিয়ে দিল। আমাদের পাড়াটা তখন নিশুতি। বনানে কোয়ানে জড়ো হাওয়ার সঙ্গে ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। রাস্তা দিয়ে আসতে হলে সাহিবি ঢাচের সেই বাড়িটাই আগে পড়ে। সদরটা খোলাই ছিল। রোগা মানুষ বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্যে ঢুকে পড়ল। নিচের তলাটা অন্ধকার, সে অন্ধকারে দাঁড়িয়ে রইল। কিন্তু বৃষ্টি আর থামে না। একে ফ্লু জ্বরের যন্ত্রণা, তার উপর 20 মিনিট আয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর থেকে পা দুটো খসে যেতে লাগলো। আবছা অন্ধকারে দেখলাম একটা কাঠের সিঁড়ি উঠে গেছে দুতলায়। সিঁড়ির মাথায় এক ঝলক আলো এসে পড়েছে। 2-4টে কথাবার্তা আর হাসির অস্পষ্ট আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে। মনে হলো উপরে গেলে কেমন হয়। জোর ছেচড় তো নয়। এ বৃষ্টি রাতে পাড়ার প্রতিবেশীকে তাড়িয়ে না দিয়ে বসতে বলবে নিশ্চয়। বৃষ্টির ছাড়বার নাম গন্ধ নেই। যা থাকে কপালে। সিঁড়ি পেয়ে উঠে গেলাম দুতলায়। উঠতে করিডোরে সেই মেয়েটির সঙ্গে দেখা। পরনে সেই নার্সের পোশাক, কমনীয় মুখে কেমন একটা মাদকতা। আশ্চর্য, মেয়েটা আমায় দেখেও দেখল না। হাতে একটা ফিডিং কাপ নিয়ে সামনের ঘরে ঢুকে গেল। পায়ে পায়ে এগিয়ে গিয়ে উকি দিলাম। দেখলাম লোহার খাটে একজন সৈনিক পুরুষ 2-3টে বালিশে হেলান দিয়ে আধ শোয়া অবস্থায় রয়েছে। তার বুকে একখানা হাত আর কপালে ব্যান্ডেজ। কোমর অবধি একটা সাদা চাদর। না কামানো মুখে বেশ কয়েকদিনের দাড়ি। তবু মনে হলো লোকটা সুপুরুষ, বয়সে যুবক। নার্স মেয়েটি তার মুখে ফিডিং কাপ ধরে খাইয়ে দিলে, তারপর তোয়ালে দিয়ে অতি যত্নে মুছে দিলে তার মুখ। খালি ফিডিং কাপটা হাতে নিয়ে আবার বেরিয়ে গেল মেয়েটি। কি আশ্চর্য, এবারেও সে দেখলো না আমাকে। আমি কিন্তু তাকে লক্ষ্য করতে লাগলাম। পাশের ঘরে গিয়ে মেয়েটি মাথার সাদা রুমালটি খুলে ফেলল, বদলে নিল শাড়িখানা। সুন্দর একটা সবুজ কাপড়ের শাড়ি পরল সে। তারপর ফুলদানি থেকে একটা গোলাপ ফুল নিয়ে বেরিয়ে এলো। আবার সে গেল আহত সৈনিক পুরুষটির কাছে। হাসি মুখে সে গোলাপ ফুলটি তার মিলিটারি শার্টের বোতামের ঘরে আটকে দিল। যে হাতে ব্যান্ডেজ নেই সে হাতখানা মেয়েটির কাঁধে রেখে পুরুষটি বললে, অনিতা, তুমি কার অনিতা? কিছু বললে না অনিতা। আস্তে আস্তে পুরুষটির ব্যান্ডেজ করা বুকের উপর তার মুখখানা রাখলো। পুরুষটি বললে, নেভাপুরের ট্রেনসে বসেও আমি তোমারই কথা ভাবতাম কবে লড়াই থামবে আর কবে আবার তোমার সঙ্গে দেখা হবে। অনিতা তার মুখে মাথা রেখেই বললে, লড়াই তো থেমে গেছে। ধরম সিং যদি আবার ফিরে আসে? ধরম সিং আর ফিরবে না। আমি যখন হয়েও ফিরে এসেছি, সে নিশ্চয়ই চাইনিজের হাতে ধরা পড়েছে। ফিস ফিস করে অনিতা বললে, ধরম সিং যেন আর না ফিরে। ঠিক সেই সময় সিঁড়িতে ভারী বুটের আওয়াজ শুনতে পেলাম। উঠে এলো আরেকজন সৈনিক, লম্বা চৌড়া জোয়ান, মাথায় খাকি রঙের পাগড়ি, মুখে ঘন গোফ দাড়ি, হাতে বোনেট লাগানো রাইফেল। করিডোর দিয়ে মশমশ করে হেঁটে এসে সে ঘরের দরজার সামনে দাঁড়ালো। জোরে হেসে উঠে বলে উঠল, স্প্রিং এর মতো লাফিয়ে উঠল অনিতা। ছায়ের মতো বিবর্ণ হয়ে উঠল মুখ। অস্ফুট স্বরে বলে উঠল, ধরম সিং। ধরম সিং ব্যঙ্গের হাসি হেসে বললে, ভূত দেখলে নাকি? হ্যাঁ, ভেবেছিলে নেফা থেকে ধরম সিং আর ফেরবে না? রঞ্জনের সঙ্গে প্রেমের খেলা জমবে ভালো।
তাই না? দিচ্ছে চিরদিনের মতো তোর খেলা মিটিয়ে আমি। বলতে বলতে ঘরের মধ্যে এগিয়ে গেল ধরম সিং। রাইফেলের কিরিচটা ঘরের আলোয় চকচক করে উঠল একবার, তারপর গেঁথে গেল অনিতার ঠিক বুকের মাঝখানে। অনিতার বুকের রং আর রঞ্জনের বুকের গোলাপের রং এক হয়ে গেল। মাথা ঘুরতে লাগলো আমার, টলতে লাগলো পা। অন্ধের মতো হাতড়ে হাতড়ে সিঁড়ি বেয়ে নামবার চেষ্টা করতে হোঁচট খেলাম। সে রাতের কথা আর কিছু মনে নেই। পরদিন দেখলাম নিজের বিছানায় শুয়ে আছি, দেহে তখনও প্রবল জ্বর। পাশের ভাড়াটে কানুবাবু ঘরে এসে বললেন, কাল রাতে ওই ভুতুরে বাড়িটায় ঢুকেছিলেন কেন মশাই? প্রাণে বেঁচে গেছেন এই রক্ষে। বললাম, বাড়িটা ভুতুরে? কানুবাবু বললেন, এই পাড়ার সবাই তো জানে, বছর 2 আগে ভাড়া বাড়িটায় জন কতক মিলিটারি এসে আড্ডা গেড়েছিল। সঙ্গে ছিল একটা নার্স মেয়ে, সেই ছড়িকে নিয়েই তো খুনোখুনি। চোখ পড়ল দেরাজটার উপর, বাইনোকুলারটা রয়েছে।